নমস্কার। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত সাধক, যিনি বলা ভালো যে উচ্চাঙ্গ সঙ্গীতের তিনি সাধক এবং সকলের অতি পরিচিত, অতি প্রিয়, বিশেষ করে যারা সঙ্গীত প্রেমী বা সঙ্গীত চর্চা করেন তাদের অতি প্রিয় তাপস দত্ত। সেই তাপস দত্তকে আজ আমরা আমাদের এই সংস্কৃতির শহর বালুরঘাটে তাকে পেয়ে গিয়েছি। তিনি বালুরঘাটে যে রুবি মিউজিক স্কুল রয়েছে সেইখানে তিনি শিক্ষাগুরু হিসেবে সেখানে তিনি এসেছেন এবং সেই মুহূর্তেই তাকে আজকে আমরা পেয়ে গেছি। আমরা আজকে এই তাপস দত্ত, তিনি আমার ভাইয়ের মতো, আমি তাকে তুমি বলেই ডাকি, সেই তাপস দত্তকে কাছে পেয়েছি। আমার উদ্দেশ্য একটাই, আমার এই যে আজকের যে ডকুমেন্টসটা যেটা বানানো সেটার উদ্দেশ্য একটাই, এই সংস্কৃতির শহরে বা অন্যান্য এলাকায় যারা সঙ্গীত প্রেমী বা সঙ্গীত সাধনায় যারা ব্রতী, তাদের সাথে এই তাপস দত্তর যে সঙ্গীত সাধনা সেটাকে শেয়ার করতেই আমার এই ভিডিও। তাপস, সবার আগে তোমাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং স্বাগত। তোমার কাছে খালি জানতে চাইবো, এই যে সংস্কৃতির শহর, তুমি এর আগেও বালুরঘাটে এসেছিলে, এই যে বালুরঘাটে আসার অনুভূতি তোমার কেমন লাগছে এবং কি বলবো? বালুরঘাট যখন আমি প্রথম আসি তখনই আমার আপনার সাথে এত সুন্দর একটা আলাপ হয়ে পড়তে একটা নিজের দাদাভাইয়ের সম্পর্ক। তার একটা মূল কারণ হচ্ছে আপনার এখানে গান আছে। তেমনি বালুরঘাটের প্রতিটি মানুষের মধ্যে যারা সঙ্গীতাঙ্গনের সাথে যুক্ত তাদের মধ্যে যাদের সাথে আমার খুব ভালো পরিচয়, আমি তাদের রন্ধ্রে গানের বীজ অনুভব করতে পারছি। প্রথম যখন আসি এখানে শ্রদ্ধেয় পণ্ডিত জেঠুই বলতাম, তো প্রণব মুখোপাধ্যায়, তো ওনার কাছে যখন আমি প্রথম যাই তো উনি আমাকে এতই কাছে টেনে নিয়েছিলেন। উনি আমাকে বলতেন তুমি আমার একটা ছেলে। তো দেখলাম এত এরকম একটা বড় সংলগ্ন একটা জায়গা, এখানে এত গুণী মানুষের বাস এবং এত ভালো ভালো শিল্পী যাদের রক্তে গানের মতো একটা ব্যাপার এবং যাদের এত ভালো মিউজিকের টেস্ট বলবো আর কি। যেমন শাস্ত্রীয় সঙ্গীত, সকল মানুষ শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসেন, ভালোবাসতে পারেন। তো সেটার জন্য যে কোন লেভেলের মানুষের হয়তো দিন যাপন করলে মানুষের সঙ্গ করলে এটা সেটা আমার খুবই ভালো লাগে। সেই জন্য বালুরঘাট আমাকে প্রায় কাছে রাখে। এবছর বালুরঘাটে আমার 4 মাস আসা, কিন্তু প্রথমবার আসার পর থেকেই বালুরঘাটের সঙ্গীতাঙ্গনের যারা আপনি রয়েছেন সেরকম অনেকের সাথে আমার খুব ভালো যোগাযোগ সবসময়। আরেকটা কথা যেটা শুনতে চাইবো, যে বর্তমান যেটা সোশ্যাল মিডিয়া, যেটা দেখা গিয়েছে আপামর, বিশেষ করে আবাল বৃদ্ধ সকলেই, একটা শিশু তাকেও দেখা যায় হয় কার্টুন, টিভিতে ইউটিউবে কার্টুন, না হলে মোবাইলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতেই সকলে ব্যস্ত। তো এই যে ব্যস্ততা, এর মাঝে সঙ্গীত সাধনার অবস্থাটা এখন কেমন? হ্যাঁ, সেটা একটা বিশেষ করে করোনার পর থেকে আমাদের ছোট বাচ্চাদের হাতে হাতে মোবাইল পড়াশোনার জন্য দিতেই হয়েছে। তো আমরা যেরকম বড় হয়েছিলাম আমরা এগুলো কাছে পাইনি। তো যার ফলে আমাদের সময়টা বেশি আমরা কাটাতাম খেলার মাঠ, সঙ্গীত চর্চা, এরকম জিনিসপত্র ছাড়া আমাদের বেশি সময় কাটাতাম। এবার হাতের কাছে এই জিনিসটা পাওয়ার পর একটা অ্যাডিকশানও তৈরি হচ্ছে প্রয়োজন ছাড়াও। সেটার জন্য আমাদের সমস্ত অভিভাবকরা সেটা দিকে একটু ধরুন আমাদের একটা বাচ্চা একটা গান সঙ্গীত চর্চা করবে বা কেউ ক্রিকেট কোচিং করছে, তো সেই সময়টা যেন সেখানেই ওখানে কাজে লাগে, সেখানে একটা মোবাইল দিয়ে সবসময় থেকে যায়, তাহলে এই জিনিসটা আর একটা জিনিস যেটা দেখা গিয়েছে এখন, যেটা যে শিক্ষাক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে ইঁদুর দৌড়ের মতন দৌড়তে হচ্ছে, বিশেষ করে শুধু ছাত্রছাত্রী বা শিশুদেরই নয়, তাদের অভিভাবকদেরকেও ইঁদুর দৌড়তে হচ্ছে। সেখানে মূল যে শিক্ষা, বিশেষ করে পাঠ্যপুস্তক বা আমরা সাধারণ যে শিক্ষা ব্যবস্থা, তার পাশাপাশি সঙ্গীত সাধনায় কি কোনো কিছু ভাটা পড়েছে কিছু মনে হয় যে এই প্রতিযোগিতার এই? হ্যাঁ, যে কোনো জায়গায় প্রতিযোগিতা যে কোনো বিষয়ে সব থেকে বেশি হয়ে গেলে আনুষঙ্গিক অনেক কিছু পিছিয়ে পড়ে। যেমন সঙ্গীত সাধনা এমন একটা জিনিস যার সাথে আমরা যদি যুক্ত থাকি কখনো খারাপ হবে, সবসময় ভালো হবে। এরকম আরও যে জিনিসগুলোর সাথে আমরা সংস্কৃতি, এসব জিনিস অনেক সময় দেখা যায় আমরা পিছিয়ে পড়ছি। সাথে আজকে এখন এই প্রাইভেট ওই প্রাইভেট, এই কোচিং, বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে ওই যেটা বলেন আপনি, মানে একটা ইঁদুর দৌড়ের মতো দৌড়াতে গিয়ে তাতে কিছু জিনিসগুলো অন্তরায় হয়ে যাচ্ছে, পিছিয়ে আসছে। তো সেটাই আমরা সবসময় যারা খেয়াল রাখতে পারি অভিভাবকরা, যে আমাদের বাচ্চা কাচ্চার পাঠ্যপুস্তক পড়তে হবে
সাধারণ জ্ঞান আমাদের অর্জন করতে হবে, পাশাপাশি সঙ্গীত সাধনাটা যেন থাকে। আমরা সবসময় শুনে এসেছি সঙ্গীত সাধনা করা মানে ঈশ্বরের তো কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, এটা আধ্যাত্মিকতার দিকেও পৌঁছে যাওয়া। সেটা ছোটোবেলা থেকেই তাদের সাথে তাদেরকে যদি আমরা সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আস্তে আস্তে ওদের মধ্যে সেটা ঢুকে যাবে। এই যে সঙ্গীত সাধনা, মানে আমার সন্তানকে আমি সঙ্গীত সাধনার লাইনে নিয়ে যাবো পড়াশোনার পাশাপাশি, এটা থেকে যেরকম প্রত্যেকটা বাবা মারই একটা লক্ষ্য থাকে যে তার সন্তানরা বড় হয়ে অর্থনৈতিক দিক দিয়ে সাবলীল হবে। এই যে অর্থনৈতিক দিক দিয়ে সাবলীল হয়ে ওঠা, সেটা সঙ্গীত সাধনার ক্ষেত্রে এটা কতটা কী কী পথ রয়েছে? সঙ্গীত সাধনা আগে থেকে বর্তমান যুগের সঙ্গীত সাধনাকে একটা পেশা হিসেবে নেওয়ার জন্য আমি বলবো আগের থেকে অনেকখানি এগিয়ে গেছে। ধরুন আমি পড়াশোনা করলাম অন্য সাবজেক্টে, আবার ওখান থেকে ভেঙে এসে আবার মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন মাস্টার বা পিএইচডি করলাম। তো একটা সময় মনে হয় যে আরও জানা উচিত, জানতে ইচ্ছে করে রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে আরও বেশি। এইবার প্রথম দিক বা আমাদের প্রথম বেলায় গানের শিক্ষকদের একরকম দেখেছি, এখন দেখতে পাচ্ছি যেমন আমাদের সত্যি পণ্ডিত অজয় চক্রবর্তী, আরও বড় বড় গুরুরা যারা আছেন সকলেই সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছে। এটা একটা সুন্দর পেশা হতে পারে, এবং যেটার মাধ্যমে সামাজিক সুন্দর পরিচিতি, যার মধ্যে কোনো আলাদা কোনো টেনশন থাকে না, মেন্টাল রিলিফ থাকে, সকলের কাছে সুন্দর পৌঁছানো যায়। এবং সঙ্গীত চর্চায় যদি আমরা থাকতে পারি, আমরা অনেক কিছু থেকেই মুক্ত থাকতে পারি। যে জিনিসগুলো আমাদের সবসময় এটা ওটা বিভিন্ন যদি আমাদের চলতে করতে হয়, তার থেকে অনেক বেশি আমরা ফ্রি লাইফ লিড করতে পারি। এবার আসি একটু অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমাদের অনেকেরই পরিবারে, অনেকে বলতে অধিকাংশের পরিবারের সন্তান যারা হচ্ছে সঙ্গীত সাধনায় বা বিভিন্ন সঙ্গীত স্কুলের সাথে তাদেরকে ভর্তি করা হয়েছে, তারা চান তাদের সন্তানরা সঙ্গীতের সাথেও যুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে তারপর তোমার কাছে একটা জিনিস শুনতে চাইবো, এই যে বাচ্চাদেরকে একটা সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তুলতে কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখা উচিত অভিভাবকদের, বিশেষ করে তাদের গলার যত্ন বা তাদের বিশেষ করে উচ্চারণগত যে বিষয়গুলো থাকে সেটা কোন কোন বিষয়গুলোতে সেটা কি পদ্ধতি? সেটা হচ্ছে একজন সঠিক গুরুর কাছে সঙ্গীত শিক্ষা যেন সে গ্রহণ করতে পারে। সে যখন ছোট থাকে তখন আমাদের অভিভাবকদেরই সে গুরু নির্বাচন করতে হবে, তার শিক্ষা পদ্ধতি কেমন, তার উপরেই বেসিক্যালি সব কিছু আস্তে আস্তে তৈরি হয়। এই যে গলার যত্ন, একটা ও যখন খুব ছোটো থাকবে, আমরা সায়েন্স দিয়ে যদি বোঝানো হয় যে আমাদের গলার মধ্যে কী কী জিনিস থাকে, ফ্যারিংস, ল্যারিংস, কোনটা কী কাজ, ছোটোবেলায় ও এত কিছু বুঝতে পারবে, কঠিন লাগবে বিষয়টা। এমন একটা গুরু নির্বাচন হবে আমাদেরকে, যেগুলো খুব সহজভাবে ওকে প্রাঞ্জলভাবে সব কিছু আস্তে আস্তে ঠিক সামনে এগিয়ে যাবে। গুরু নির্বাচনটা খুব খুব দরকার। না, এটা তো ধরো গুরু নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু পরিবারের মধ্যে থেকে তাদের খাওয়া দাওয়া বা এইসবের দিক থেকে, যেমন আমরা দেখি বাচ্চাদের অতি প্রিয় ফ্রিজ খুলে কোনো কিছু খাওয়া, সে লুকিয়ে হোক বা অভিভাবকের সামনে, এইসব ক্ষেত্রে কী কী দিচ্ছে? সেটাই বললাম, ওই এক কথাতে শেষ গুরু সব কিছুর দিশা দেখান। উনি সবসময় যদি সঠিক গুরু হন, তাহলে সবসময় যদি কোনো বাচ্চা দেখে খুব ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে, আমরা যেরকম করি, তখন গার্ডিয়ানকে দেখে বলি, আচ্ছা ওর কেন ঠান্ডা লাগছে, আপনাদের বাড়িতে ফুড ব্যক্তি বা ফ্রিজের জল শেখায়। আমরা যেরকম দেশে বাস করি, যে ওয়েদার আমাদের, সেটার সাথে আমরা কীরকম হয়, ঘন ঘন একটু গরম হচ্ছে, আবার ঠান্ডাকে তো ইচ্ছা করবে, সেটা একটু বিরত থাকবে, শরীরকে বুঝতে হবে। আবার এমনও আছে খুব হয়তো কম, যারা ঠান্ডা খেলেও তাদের কিছু করছে, শরীরটাকে একটু বুঝে আমাদের চলবে। পরবর্তী যেটা ইয়ে করবো, যে এই যে শিশুদেরকে আমরা নিজেরা যারা সঙ্গীত করছি, যারা শিল্পীরা যারা সঙ্গীতের সাথে যুক্ত, তারা এই যে প্রতিদিনের যে অভ্যাস, যেটা প্রতিদিন বাড়িতে বসে যে তালিম যেটা দিতে হয়, সেটার ক্ষেত্রে কী কী নিয়ম পালন করলে ভালো, বিশেষ করে ভোরবেলা সকালবেলা কখন মানে হারমোনিয়ামটা বসলে ভালো হয়? সকালবেলা আজকেও ক্লাসে বলছিলাম, সকালবেলা একটা ভোরের একটা রেওয়াজ, সেটা গুরুর কাছে বসে সেই পদ্ধতি আমাদের অবলম্বন করে রেওয়াজ করতে হবে। অনেক সময় হয় সন্ধ্যার রেওয়াজ আর ভোরের রেওয়াজ একটু আলাদা। সকালে উঠে যদি আমরা উপরের নোট বেশি করে গায়ে হঠাৎ করি, তখন গলা ক্র্যাক করতে পারে, দীর্ঘদিন চলতে পারলে গলার করতে হবে। সেটা গুরুর কাছে বসে ঠিকমতো শিখতে হবে। আর আপনি যেরকম সচেতন অভিভাবক, আমার মনে করি এরকম সবাই যেন এটাই করেন, যে অনেকে আছেন গান কোনো অভিভাবক না বুঝতে পারেন, ইচ্ছা আছে আমার ছেলে মেয়ে গাচ্ছে, তখন যে গুরু নির্বাচন হবে গুরুর কাছে যাবে, ওনাদের গুরুর কাছে বসে খুঁটিনাটি যেন জিজ্ঞেস করবেন, আচ্ছা আমার ছেলেটাকে কীভাবে রেয়াজ করেন, তো উনি ঠিক বলে দেবেন গুরু। তারপরে কীভাবে টাইম হয় সেটা টাইম ভাগ করে দেবেন,
ছোটো তো ওর তো একটা সিলেবাস থাকবে, ও তো পড়াশোনার চাপ থাকবে, এর মধ্যে কোন সময়টা ওর জন্য বেশি দিলে তখন ওর গান করার একটা সুযোগ, সেটা আমাদের অভিভাবক। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তোমার কাছ থেকে আমি শুনতে চাইবো, যেটা আমাদের যারা অভিভাবক যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আশা করি কাজে লাগবে। যেটা আমি যেরকম সংবাদ মাধ্যমের লোক, আমাদের সংবাদের ক্ষেত্রে অন্যতম একটা আমাদের প্রথম থেকে একটা জিনিসের দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে বলা হয়েছিল, সেটা হচ্ছে একজন ভালো সাংবাদিক হতে গেলে ভালো সংবাদ পাঠক হতে হবে। ঠিক সেই রকম একটা ভালো শিল্পী হতে গেলে, যেটা আমরা দেখেছি বিশেষ করে আমাদের এই সংস্কৃতির শহরে বিভিন্ন যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, তাতে হয়তো আমার সন্তানও যে সেখানে অংশগ্রহণ করছে, কিন্তু যাহাতক আমার সন্তানের সেই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, শেষ মুহূর্তে দেখা যায় যে সেই হলটাতে সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। অর্থাৎ যাদের ওখানে অংশগ্রহণ করার কথা, যাদেরকে বেশি করে অন্যের গান দেখার কথা, এক্ষেত্রে তুমি কি বলবে, মানে বিশেষ করে অভিভাবকদের? হ্যাঁ, সেটা হচ্ছে শোনা খুব জরুরি। আমাদের গানে সঙ্গীতে এমনটা জিনিস দেখেছি যে যে বেশি বেশি শোনে গান বাজনা, তার বেশি উন্নতি হয়। যদি আমরা এই যে যেটা বলি, খুব জরুরি কথা এটা এবং প্রয়োজনীয়, এই মুহূর্তে সেটা সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমার বাচ্চার গান হলে আমি ওকে নিয়ে চলে গেলাম, আমি আবার চলে গেলাম, তো সেটা কী হয় আস্তে আস্তে সেও বড় হয়ে ওই জিনিসটা ফলো করবে। আমরা যদি বলি যে না, তোমার গান হয়ে গেছে, তুমি বসো, আমরাও বসি, ওর গানটা আমরা শুনি, সেভাবে শুনতে শুনতে জিনিসটা কী হয়, অন্যের ভুল ত্রুটি একটু ভালো গান করে সেটাও আমাদের মাধ্যমে করতে, এবং ওই যে সঙ্গীত শোনাটা বেশি জরুরি। এবার সেটা ছাড়াও নিজের পারফরমেন্স ছাড়াও অনেক সময় বড় বড় গুরুদেব বা পণ্ডিত ব্যক্তিদের পারফরমেন্স, সেগুলো যেন আমরা অভিভাবকেরা বাচ্চাটাদের নিয়ে শোনাই যে এটা একটা ক্লাসিক্যাল গান, এটা একটা শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, এটা আমাদের শুনতে হবে। আস্তে আস্তে শুনতে পরে আমরা তখন বুঝতে পারবো গানটা কীরকম ধারা। আরেকটা কথা অ্যাড করছি, যে সবাই যে শাস্ত্রীয় সঙ্গীত গাইবে তার কোনো মানে নয়, নাও হতে পারে, জনের আলাদা হতে পারে। যেমন কিন্তু ছোটোবেলা থেকে আমরা একটা, যেমন ভাষা শিখতে গেলে আমাদের বাংলা ইংরেজি যা শিখি, আমাদের গ্রামাটিক্যাল অবশ্যই শিখতে হয়, গ্রামার শিখতে হয়। গানের যে গ্রামারটা প্রাইমারি লেভেল, সেটা আমাদের শিখতে হবে। তারপর কারো যদি ইচ্ছে হয় বা বাচ্চাটা একটু নেয় বাংলা গান হচ্ছে অন্যদিকে হোক, তাতে কোনো ক্ষতি নেই, সঙ্গীতে থাকলে। আজকে আমরা একদম খোলামেলা আলোচনা করার একটা সুযোগ পেলাম তাপসকে কাছে পেয়ে, অনেক কিছু তার কাছ থেকে শুনে নিলাম। বিশেষ করে আমাদের সন্তানদেরকে তাদের সঙ্গীত প্রেমী, মানে আরও বেশি করে সঙ্গীত প্রেমী করে তাদেরকে আগামীতে একটা একজন একদম পরিপক্ক সঙ্গীত শিল্পী গড়ে তুলতে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, বিশেষ করে অভিভাবকদের কোন কোন বিষয়গুলিতে নজর রাখা উচিত। পাশাপাশি আর একটা অত্যন্ত জরুরি, যেটা যে ভালো সঙ্গীত শিল্পী হতে গেলে ভালো সঙ্গীত শ্রোতা হতে হবে। আশা করি এটা সকলেই কাজে লাগবে, ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। তাপসকেও আমাদের বালুরঘাটবাসী তথা সঙ্গীত প্রেমীদের তরফ থেকে তাপসকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে।